দেখো, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে একটা বাইক হয়। আমার সত্যিকারের ক্লাসিক 350 তুলনায় সিবি 350 কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। কিন্তু তবুও আমার যেটা অনেস্টলি মনে হয়েছে যে হ্যাঁ, এই বাইকটা যেটা আমি ফিল পাইনি, আমি সেই জিনিসটা একদম সোজা সাপটা তোমাদের সামনে বলে দিলাম। মতের অমিল কিন্তু হতেই পারে। গতকালকে রাত্রিবেলা আমি গোপ্রোটাকে চার্জে বসিয়েছিলাম, কিন্তু গোপ্রোটা চার্জ নেয়নি। কেন নেয়নি সেটা আমি জানি না। পাওয়ার ব্যাঙ্ক তো আমার ফুল চার্জ করা ছিল, কারণ আমি ট্রিপে বেরোনোর আগে সমস্ত কিছু মানে চার্জ করে বা করে রাখি, যে না কোনো যেন রাস্তাঘাটে কোনো রকম যেন প্রবলেম যেন না হয়। সো দ্যাটস ওয়াই কেন হলো না সেটাও আমার জানা নেই। ওকে, চলো স্টার্ট দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো, ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। কেউ হয়তো ফোন করছে আমাকে, আমি একবার দেখে নেই। দেবদত্ত ভিডিও কল করছে। ওকে, দেবদত্ত ভিডিও কলে রয়েছে এখন এই মুহূর্তে। ইয়েস, বলো। ইয়েস স্যার। ও, দেবদত্ত চেন্নাই গেছে আর ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে। চলো। ও তিরুপতি, আচ্ছা তিরুপতিতে রয়েছে। আরে লাভলি। এটা হচ্ছে তিরুপতি, তিরুমালার যে 7টা পাহাড়। হ্যাঁ, 7টা পাহাড়, এরা 7টা পাহাড় এই যে পরপর। আচ্ছা ওকে। আরো বেটার দেখাচ্ছে দাও। আচ্ছা, এটা 7টা পাহাড়ের ওই একটা পাহাড়। বাহ, লাভলি। হ্যাঁ ঠিক আছে, চল টাটা টাটা টাটা। আমি তিরুপতি যেতে পারিনি তো কি হয়েছে, তিরুপতি আমার কাছে চলে এসেছে ভিডিও কলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো, ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর বাইক স্টার্ট দিয়ে রেখেছিলাম, এখন একদম ওকে রয়েছে। আমার ডমিনারটাও স্টার্ট দিতে হবে, সেটা বেলার দিকে করব। আর আজকে হন্ডা সিবি হাইনেস 350-র ব্যাপারে আমার যে ফিলিংসটা হয়েছে সেই জিনিসটা আমি শেয়ার করব। আমি হেলমেটটা নিয়ে এলাম, এই হচ্ছে আমার হেলমেটটা আমি নিয়ে এলাম। এবারে হেলমেটটাকে যে এখানে বসাবো, এই যে স্ক্রু দেখো, এখানে যে ইয়েটা রয়েছে, এখানে বসানোর জন্য যে স্ক্রুটা লাগে সেই স্ক্রুটাই আনিনি। মানে ক্যা করে হাম। গতকালকে আমার এটা ভেঙেছে। গতকালকে জার্নি শুরুর দিকে, একদম শুরুতে দেখো এইখানে আরও একটা, এটা 3টে থাকে, ঠিক আছে? তো এটাও আমার এখানে ভেঙেছে একদম জার্নি শুরুর দিকে। যে জিনিসটা হওয়ার মানে ওখানে ইঙ্গিত দিচ্ছিল, বাবা যাস না যাস না যাস না। তো যাই হোক, এনিওয়েজ এখানে হচ্ছে হন্ডা সিবি 350 হাইনেস। আমি অনেক সময় হাইনেস 350 এরকম কিছু বলছি। তো বাইকটা হন্ডা, দেখো আই এম আ কাইন্ড অফ আ হন্ডা ফ্যানাটিক গাই। রাইডিং স্টান্স নিয়ে সত্যি কোনো কথা হবে না, মানে এত সুন্দর রাইডিং স্টান্সে বাইকটা যায়। প্রথম কথা, দিস ইজ আ ক্লাসিক মডেল, যেটা আমি বারবার বলে আসি। দিস ইজ আ ভেরি 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 মাচ ক্লাসিক মডেল। আর এই ক্লাসিক মডেলে যখনই তুমি বসবে, এখানে সাইকেল সিট যেরকম হয়, এই পুরো জিনিসটা এইরকম সাইকেল সিটের মতো কাটা। আর সিবি 350-র ক্ষেত্রে এই সিটটাই একটু চওড়া থাকে। আর ওর টর্ক টিউনিংটা টর্কের জন্যই বলে আর কি। তো টর্কের ওটা একটু টর্কই কম, আর এটা একটু বেশি টর্কি, দ্যাটস ইট। এছাড়া আর কিছু মানে মেজর কোনো চেঞ্জেস ইঞ্জিনের তরফ থেকে নেই হন্ডা হাইনেস বা সিবি 350-র ক্ষেত্রে। তবে ক্লাসিক বাইক ক্লাসিকের মতো করে চালাতে হয়। গতকালকে আমি যেটা চালিয়েছি সেটা হচ্ছে মোটামুটি ধরে নাও, আমার ক্রুজিং স্পিড ছিল সেটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 85। মানে আমি যতটা সময় ধরে আমি এই বাইকটাকে হাইওয়েতে চালিয়েছি, আমার প্ল্যান ছিল অন্য কিছু, কিন্তু সেটা যেহেতু হয়নি, যার জন্য আমি 200 কিলোমিটারের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে বাইকটা আমি মোটামুটি চালিয়েছি ম্যাক্স টু ম্যাক্স 85-এ। আর 20 মিনিট থেকে 25 মিনিট আমি বাইকটাকে চালিয়েছি 120 কিলোমিটার পার আওয়ারে। তো দুটোরই এক্সপিরিয়েন্স কিন্তু আমার রয়েছে। ক্লাসিক বাইকের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমার যেটা মনে হয়, দ্যাট ইজ হচ্ছে কম্প্রেশন রেশিও, এবং তার সাথে সাথে হচ্ছে সাসপেনশন। কম্প্রেশন রেশিওতে আমি পরে আসবো, কিন্তু তার আগে আমি সাসপেনশন বলি। আমি যে দুটো বাইক ওন করি, একটা হচ্ছে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার, দ্যাট ইজ মোনো সাসপেনশন, এবং তার সঙ্গে সঙ্গে ডমিনার 250, দ্যাট ইজ অলসো আ মোনো সাসপেনশন। বাট এই ক্লাসিক বাইকে এইখানে কিন্তু ডুয়েল সাসপেনশন রয়েছে। এই হচ্ছে ডুয়েল সাসপেনশন, এই পারে একটা এবং এই পারে একটা। এদিকে দেখিয়ে দাও, এই পারে একটা। ওকে, তো এই দুটো সাসপেনশনের আমি একটা জিনিস বোঝাতে চাই, তুমি ওদিকে ঘুরে যাও।
তাহলে আরও ভালো মতো করে দেখাতে পারবে। যখনই আমি রাইডিং স্টান্সে, ধরো আমি এই রাইডিং স্টান্সে রয়েছি, এই অ্যাঙ্গেলটা বুঝবে, এই যে সাসপেনশন যেটা রয়েছে না, এই সাসপেনশনটা দেখো আমাদের কোমরের এই যে দুটো হাড় থাকে, এই হাড়ের অ্যাঙ্গেলের সঙ্গে অ্যালাইন করা থাকে। এই যখনই এই সাসপেনশনটা দুলছে তার মানে আমার কোমরের হাড়ের সঙ্গে এটা অ্যাডজাস্ট করা থাকে, মানে অ্যাডজাস্ট মানে ওই পজিশন ওয়াইজের কথা বলছি। ওয়্যারঅ্যাজ মোনো সাসপেনশন একদম তলায় এখানে থাকে, যেটা আমাদের স্পাইনের সাথে কিন্তু অ্যালাইন করা থাকে। আর গতকালকে 200 কিলোমিটার আপ ডাউন করে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে মোনো সাসপেনশনের যে কমফর্ট লেভেল সেটা কিন্তু ডুয়েল সাসপেনশন মানে যেটা এই বাইকটাতে রয়েছে এই বাইকের থেকে কিন্তু বেটার। এবারে মতের অমিল কিন্তু তোমাদের থাকতেই পারে, যে আমি যেটা ফিল করেছি আমি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করছি। মোনো সাসপেনশন যখনই খেলে মানে সাসপেনশনের যে কাজটা, সেই কাজটা যখন হয় মানে বাইকটা যখন দোলে তখন কিন্তু কোমরে চোটটা কিন্তু খুব কম পড়ে রেদার দেন এই ডুয়েল সাসপেনশনে। আমি যখন লাস্টে যখন শক্তিগড় থেকে কালকে ফিরছিলাম তখন কিন্তু হালকা একটা মানে কোমরের দিকে একটু ভাব, কোমরে একটু মানে প্রেশার লাগছে, মানে কোমরে মানে কি কোমরের হাড়ের কথা বলছি। তো সেই পজিশনে আমাদের কোমরের দুই সাইডে যে হাড় থাকে সেই হাড়ের ওখানে একটু চাপ লাগা বা একটু মানে কেমন একটা আনইজি ভাব, এটা কিন্তু আমার লেগেছে। তোমরা বলবে যে দাদা ক্লাসিক বাইকে তো মোনো সাসপেনশন দেওয়া যায় না, তো সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার যেটা ফিল হয়েছে আমি সেই জিনিসটা তোমাদেরকে বলছি। এটা সম্পূর্ণ পার্সপেক্টিভ আমার, তোমাদের সাথে মতের অমিল হতেও পারে। গতকালকে 100-200 কিলোমিটার যে আমি চালিয়েছি সেটাতে আমি কিন্তু এই বাইকটা থেকে অ্যাভারেজ কিন্তু ভীষণ ভালো পেয়েছি, যেটা আমার মনে হয়। এবং এটা আমি ট্যাঙ্ক টু ট্যাঙ্কের অ্যাভারেজ বলছি না, এখানে যে মিটার রয়েছে সেই মিটারের অনুযায়ী বলছি। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক করার আমার ইচ্ছে ছিল, তাহলে আরও একদম প্রিসিয়াস তোমাদেরকে ফিগারটা আমি বলতে পারতাম, বাট সেটা আমি করে উঠতে পারিনি। আর অ্যাভারেজ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 36। আমার অলওয়েজ মানে যেটা ম্যাক্স টু ম্যাক্স ক্রুজিং স্পিড ছিল যেমনটা বলছিলাম 85, আর 20-25 মিনিটের জন্য আমি 120-তে আমি ছিলাম, 120 পার আওয়ার। তো সেক্ষেত্রে আমার 35.9 অ্যাভারেজ দেখিয়েছে, আর বাকি অল ডে আমাকে 36-এর কিন্তু অ্যাভারেজ দেখিয়েছে। এটা কিন্তু হাইওয়ে পার্সপেক্টিভ বলছি, এটা কিন্তু সিটির পার্সপেক্টিভ নয়। এবারে সিটির পার্সপেক্টিভ যদি আমি বলি অ্যাকর্ডিং টু দ্য মিটার এখানে দেখাচ্ছে হচ্ছে 35.7। এটা আরেকটু কিছুক্ষণ চালালে এটা 35-এ চলে আসতে পারে বা ওর নিচেও যেতে পারে। এই বাইকটায় সিটিতে হ্যান্ডেলিং বয় ও বয়, ভাই কি হ্যান্ডেলিং, ফার্স্ট অফ অল এই বাইকটার ফ্রন্ট পোর্শন কিন্তু হেভি নয়, সো দ্যাটস ওয়াই এই যে ম্যানুভার করাও কিন্তু খুব সহজে এবং খুব ভীষণ ইজিলি করা যায়। এবং একটা জায়গায় দাঁড়াও, এর সামনে একটুখানি আমি এগিয়ে দাঁড়াই, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, মানে যেটা অলওয়েজ আমি দেখাই, এটা আগেও দেখিয়েছি এবং আজও এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে স্ট্রেট হ্যান্ডেল দাঁড়িয়ে রয়েছি, এবার দেখো কতটা টার্নিং রেডিয়াস, মানে কত কম জায়গায় বাইকটা কেটে যাবে। তো এদিক থেকে কোনো কথা হবে না, মানে মারাত্মক বাইক। যেমনটা আগেও বলেছি, দিস ইজ আ পিওর ফ্যামিলি ম্যানস বাইক। এক্স্যাক্টলি ইট ইজ আ পিওর ফ্যামিলি ম্যানস ক্লাসিক বাইক। গতকালকের রাইডটাতে তো আমি সোলো ছিলাম, বাট আজকে আমার সাথে রয়েছে হচ্ছে পিলিয়নে রয়েছে আমার ভাই জন্টি। শিরায় রক্ত, তুই দেবদার ভক্ত। হ্যাঁ তো জন্টিকে আজকে পেছনে বসিয়ে আমি একটু পিলিয়ন কমফর্ট নিয়ে চেষ্টা করছি এটা বোঝার যে সাসপেনশনটা কতটা বেটার কাজ করছে। অ্যান্ড সত্যি কথা বলতে সাসপেনশন কিন্তু উইথ পিলিয়ন বেটার কাজ করছে রেদার দেন সোলো রাইডের হিসাবে আমি যদি দেখি, বা সোলো রাইডে যে আমি ইমপ্রেশনটা পেয়েছি তার তুলনায় উইথ পিলিয়ন কিন্তু সাসপেনশন বেটার কাজ করছে। এটা অনেস্টলি বললাম, কারণ গতকালকের রাইডটা আমি করেছিলাম হচ্ছে আমার পেছনে কেউ বসেছিল না, তো ওয়েট পড়লে তবে না জিনিসটা খেলবে, তত না জিনিসটা বোঝা যাবে। তো আজকেই সেই কাজটাই করলাম, তবে সাসপেনশন কিন্তু বেটার কাজ করছে। কিন্তু এক্ষেত্রে আমার মন বা আমি সব দিক থেকে যদি ওভারঅল বলি,
মোনো সাসপেনশন কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। বাইকটার সবথেকে সুন্দর একটা সুইট স্পট হচ্ছে, আমি যতদূর বুঝতে পেরেছি, দ্যাট ইজ 83 কিলোমিটার পার আওয়ার। 82ও হতে পারে, 84ও হতে পারে, বাট আমি 83 কিলোমিটার পার আওয়ারটা কেন মেনশন করছি, কারণ অন অ্যান অ্যাভারেজ আমি দেখেছি 85-এর মধ্যে 83 এমন একটা নাম্বারে বাইকটা এত স্মুথ পারফর্ম করে, আর ওই মুহূর্তে বাইকটার কোনো ভাইব্রেশন থাকে না, মানে কোনো ফিল হয় না যে বাইকটা ভাইব্রেট করছে। সবথেকে সুন্দর অ্যাভারেজ বেরোয় ওই এই বাইকটা থেকে, মানে আমি পেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমি পেয়েছি দ্যাট ইজ কমফর্ট, মানে খুব সুন্দর কমফর্টেবল একটা রাইডিং, মানে একটা আপরাইড রাইডিং স্টান্স। সাধারণত কি হয়, যে কোনো ক্লাসিক বাইক দেখবে, আমি যদি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350-রও কথা বলি, ওর হ্যান্ডেল বারটা কিন্তু এই রকম নয়, ওর হ্যান্ডেল বারটা আরেকটু চওড়া, একটু এরকম টাইপ, তো আর একটু নিচু। এটাতে যদিও হ্যান্ডেল বার রাইজার লাগানো রয়েছে, বাট তাও এই হ্যান্ডেল বার অনুযায়ী একদম আপরাইট স্টান্সে আসে এবং ভীষণ কমফোর্টেবল কিন্তু একটা রাইডিং স্টান্সের জন্য, এবং ওই কমফোর্টেবল স্পিডের জন্য কিন্তু রাইডটা ভীষণ স্মুথ হয়, ভীষণই স্মুথ হয়। আর 120-তে যখন আমি ক্রুজ করছিলাম তখন কিন্তু আমি বাইকে কোনো প্রবলেম হয়নি, বাইক কোনো রকমভাবে বাজে রেসপন্স করেছে সেটাও হয়নি, কিন্তু যেটা হয়েছে দ্যাট ইজ ভাইব্রেশন আমি ফুল করেছি হ্যান্ডেল বার থেকে এবং ফুটপেক থেকে, এবং বাইকটা স্বাভাবিক ব্যাপার। এখানেই আসে কম্প্রেশন রেশিওর কথা, এক্স্যাক্টলি এই পয়েন্টেই আমি নেমে তোমাদেরকে বলছি। একটা ক্লাসিক বাইক যার পাওয়ার, বিএইচপি, টর্ক মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটাকে কখনো অল ডে লং 120-তে ক্রুজ করাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত। এবারে আসি কম্প্রেশন রেশিওতে। এই বাইকটার পার্টিকুলার সিভি হাইনেস 350-র কম্প্রেশন রেশিও হচ্ছে 9.5:1। আমার যে ডমিনার 250 রয়েছে সেটার কম্প্রেশন রেশিও হচ্ছে 11.9:1। কম্প্রেশন রেশিও নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ কম্প্রেশন রেশিও ইটসেলফ আ ভেরি ভাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর ভেহিকেল। এবারে আসি, আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, যে সমস্ত কম্প্রেশন রেশিওর বাইকগুলো মানে লাইক 10.5:1 বা বিলো 10 এর হয়, সেই বাইকগুলো লংজিভিটি কিন্তু, লং টার্মের ক্ষেত্রে বলছি, লংজিভিটি কিন্তু অনেক বেটার হয়, মানে লম্বা রেসের ঘোড়া। হয়তো এই বাইকটা পার্টিকুলারলি, এই বাইকটা যে টর্ক বা পাওয়ার ফিগার প্রডিউস করে, সেটা এটারই যদি কম্প্রেশন রেশিও যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে এটা একটা হাই রেভ মোটর ইঞ্জিন কিন্তু হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে এ হায়ার আরপিএমে পুশ করতে পারতো বা পুল করতে পারতো, যেটা করতে পারে কিন্তু ডমিনারের ক্ষেত্রে, বা তোমরা KTM 390 অ্যাডভেঞ্চার বলতে পারো, বা তোমরা 250 অ্যাডভেঞ্চার বলতে পারো। এগুলো হচ্ছে হাই কম্প্রেশন রেশিওর কিন্তু ইঞ্জিন বা হাই কম্প্রেশন রেশিওর মোটর। সেক্ষেত্রে ওরা কি করতে পারে, ওরা কিন্তু লংয়ে মানে হায়ার আরপিএমে এবং হায়ার স্পিডে অনেক বেশি কিন্তু স্টেবল হয়, অনেক বেশি ওদের পাওয়ার ডেলিভারি, ওই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু সেটা এই বাইকটার ক্ষেত্রে হায়ার আরপিএম বলো বা হায়ার স্পিড বলো, সেই জিনিসটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে পাওয়া যায় না। বাট এই বাইকটা যেটা মিড রেঞ্জে এবং মানে একদম লো রেঞ্জে যেটা হয়, মানে 3000 আরপিএমে ফুল টর্ক 30 Nm নিউটন মিটার টর্ক ডেলিভারি করে দেয়, আর 5,500 আরপিএম ফুল বিএইচপি যেটা রয়েছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, এই মুহূর্তে খেয়াল আসছে না, 29 থেকে 31-এর মধ্যে এর বিএইচপি হবে। তো সেই বিএইচপি কিন্তু হিট করে যায় 5000 আরপিএমে। তো একটা ওই 83 যেটা কিলোমিটারটা বলছিলাম, তো সেই আরপিএমটা হিট করছিল। সো দ্যাটস ওয়াই ওটা হচ্ছে একদম সুইট স্পট। গতকালকে আমি যখন 120-তে ক্রুজ করেছি, তখন একটা জিনিস আমি ফিল করেছি, 120-র কাছাকাছি, মানে 110 থেকে 120-র মধ্যে যখনই এই বাইকটা ক্রুজ করছে, ডিউ টু ফ্রন্ট লাইটের জন্য বাইকটা একটু হলো হালকা
স্টেবিলিটি হারাচ্ছে, মানে একটু হালকা আনস্টেবল হয়ে যাচ্ছে। আমি এই জিনিসটা নোটিস করেছি যখন হাইওয়েতে ক্রুজিং করেছি আমি আমার ডমিনার নিয়ে, যেহেতু ডমিনার ফ্রন্ট হেভি বাইক, যার জন্য কি হয় ও প্রচণ্ড স্টেবল থাকে বাইকে। এবার যখন একটা হাইওয়েতে মোটামুটি 110 115-এ যখন কেউ ক্রুজ করে, তখন যদি বাইক স্টেবল থাকে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট হয়ে যায় রাইডার, যে হ্যাঁ সে যে কোনো মুমেন্ট বা যে কোনো জায়গায় সে একটু হলেও হালকা ট্যাকেল করে নিতে পারবে। এবং তার সাথে সাথে উইন্ড ব্লাস্টে কিন্তু বাইক কিন্তু ওয়াবল করে না, যেটা আমি এই বাইকের ক্ষেত্রে 120 115-এ কিন্তু আমি এই জিনিসটা ফিল করেছি। তবে 105 110 পর্যন্ত কিন্তু বাইকটা কিছুটা হলেও স্টেবল ছিল, আমি কনফিডেন্ট ছিলাম। কিন্তু আফটার দ্যাট 110 থেকে 120 পর্যন্ত কিন্তু এই বাইকটা একটু হলেও কিন্তু স্টেবিলিটিটা হারায়, এবং তার জন্য আমার মনে হয়েছে আমি একটু হলেও কনফিডেন্স ল্যাগ করছি। ওকে, যদিও এই স্পিডে ক্রুজিং করাটা ইট ইজ নট এট অল রেকমেন্ডেড। দেখো, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে একটা বাইক হয়। আমার সত্যিকারের ক্লাসিক 350 তুলনায় সিবি 350 কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, কিন্তু তবুও আমার যেটা অনেস্টলি মনে হয়েছে যে হ্যাঁ এই বাইকটা যেটা আমি ফিল পাইনি, আমি সেই জিনিসটা একদম সোজা সাপটা তোমাদের সামনে বলে দিলাম। মতের অমিল কিন্তু হতেই পারে, আমি যেটা ফিল করতে পেরেছি সেটা হয়তো তোমরা ফিল করতেও পারো। তো যারা ওনার রয়েছে তারা অনেক ক্ষেত্রে এগ্রি করবে, বা আমি যারা ওনার এই বাইকটার কিন্তু তারা কোনোদিনও মোনো সাসপেনশন চালায়নি, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা পারলে একবার মোনো সাসপেনশন চালিও, তাহলে হয়তো তোমাদের কনসেপশন বা আইডিয়া যেটা রয়েছে আমি যেটা বলেছি সেটা তোমরা কিছুটা হলেও মানে ডিফারেন্সটা কী রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের থট কী রয়েছে এই বাইকটা নিয়ে সেটা কিন্তু বলো। আমার যেটা চালিয়ে মনে হয়েছে সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর এখানে একটা সূর্যাস্ত হচ্ছে, এইখানটায় সূর্যটা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। খুব সুন্দর একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না বল? আর ভীষণ হেল্প করেছে আমাকে ভিডিও শ্যুট করতে গিয়ে, দাঁড়িয়ে থাকা এবং বসে যে লাস্ট যে শটটা দেখলে ও অনেকক্ষণ ধরে ওইরকমভাবে হাঁটু করে বসে থাকা, হ্যাঁ ও কি বলবো, সিরাই সিরাই রক্ত তুমি দেবদার ভক্ত। তো চ বাড়ি যাই নাকি? চলো। চলো বাড়ি যাই। আর এই বাইকটা নিয়ে আমার সত্যি কোনো কমপ্লেন নেই, বাট আমার যেটা মনে হয়েছে, আবারও বলছি, মতের ডিফারেন্স হতেই পারে, বাট আমি যেটা ফিল করেছি আমি এক্স্যাক্টলি সেই ফিলিংসটাই একদম র ইমোশনটা তোমাদের সামনে তুলে ধরলাম। বাকি বিচার করার দায়িত্ব তোমাদের। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া ডিটেল যদি রিভিউ চাও বা কোনো রকম কোনো অ্যাসপেক্ট যদি বুঝতে হয়, আমি তো সেরকমভাবে টোটাল রিভিউ হিসাবে জিনিসটা বলিনি, আমি জাস্ট চালিয়ে মাইলস মাঞ্চিং করে যে জিনিসটা ফিল হয়েছে সেই জিনিসটাই আমি বলেছি। তো রিভিউর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর যখনই এই বাইকটা যদি মনে করো যে কিনবে বা পারচেস করবে, তার আগে কিন্তু টেস্ট রাইড অবশ্যই নিও, হার্ড আর্ন মানি ইনভেস্ট করার আগে। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।